চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারে স্থির তড়িৎ নিয়ে পড়বো আমরা। তোরা ক্লাস 10-এ পড়ে এসেছিস, কি পড়ে এসেছিস ক্লাস 10-এ? চলতড়িৎ পড়ে এসেছিস, ঠিক আছে? চলতড়িৎ নাম শুনেই বুঝতে পারছিস তড়িৎটা ওখানে চলাচল করতে পারবে, তাই না? আর এখানে স্থির তড়িৎ মানে তড়িৎটা এখানে স্থির অবস্থায় থাকবে। একটু হলেও তোদের ধারণা আছে যে তড়িৎ মানে কি, তারপরেও আমি বলে দিচ্ছি। যখন আমি চিরুনি দিয়ে কাগজকে অ্যাট্রাক্ট করতে যাচ্ছিলাম, চিরুনির মধ্যে আর কাগজের মধ্যে কি এমন পরিবর্তন হবে যে পরিবর্তনের কারণে চিরুনিটা ওই কাগজগুলোকে নিজের কাছে টেনে নিবে। ধর এখানে কিছু ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি, কাগজের ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি। যখন এটাকে ঘর্ষণ করছি চুলের সাথে বা শুকনো কোনো বস্তুর সাথে, শুধুমাত্র চিরুনি দিয়ে করলেই যে হবে তা না। তুই যদি পিভিসি পাইপগুলোকে নিয়ে নিস, তারপরে একটা সুতির কাপড় দিয়ে যদি খুব জোরে জোরে ঘষিস, তারপরে যদি এর কাছে নিয়ে আসিস, তাতেও হবে, ঠিক আছে? এরকম প্রচুর এক্সাম্পল আছে। শীতের সময় ছেলেরা ভালো বুঝতে পারবি, শীতের সময় যখন সারা দিন সোয়েটার পরার পর যখন খুলিস, কেমন একটা পটপট আওয়াজ হয়, লোমগুলো খাড়া হয়ে যায়, তাই না? তারপরে যখন সোয়েটার টোয়েটার খোলার পর যদি চেয়ারে বা কোনো জায়গায় যদি বসিস, দেখবি তোর লোমগুলো ওর সাথে অ্যাট্রাকশন ফিল করছে, মনে হচ্ছে অনেকদিন পর ওদের দেখা হলো, টানাটানি শুরু হয়ে গেছে ওদের মধ্যে, হয়তো এরকম। তো এগুলোর পেছনের কারণটাই আমরা পড়বো। কি কারণ শোন, কিছু একটা এখানে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের কারণে এই কাগজের টুকরোগুলোকে এরা কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাই তো? পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, ঠিক আছে? এই যে আমি বস্তুটা নিয়েছি, চিরুনি বা যে কোনো বস্তু, এই যে বস্তুটা নিয়েছি, এই বস্তুর পরমাণুগুলোর বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, নর্মালি ফ্রি ইলেকট্রন যাদেরকে আমরা বলবো, যারা বাইরের কক্ষে আছে তারা শিথিলভাবে আবদ্ধ আছে, একটু শক্তি দিতে গেলেই তারা বাইরে চলে আসবে। তো সেই সমস্ত ইলেকট্রনগুলো ঘর্ষণের ফলে বা অন্য কোনো উপায়, আমি এখানে ঘর্ষণটাই শুধু অ্যাপ্লাই করেছি, তো ঘর্ষণের ফলে বা অন্য কোনো উপায়ে ইলেকট্রনগুলো কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মানে ধরে না, আমি যখন চুলের সাথে চিরুনির ঘর্ষণ করছিলাম, হয়তো চিরুনি থেকে ইলেকট্রনগুলো আমার চুলে চলে গেছে, ঠিক আছে? তার ফলে এখানে কি হয়েছে, ইলেকট্রনের ঘাটতি হয়েছে, এই জায়গাটায় ইলেকট্রন কম পড়ে গেছে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? যখন এখানে ইলেকট্রন কম পড়ে যাবে, তার মানে এই পরিণত হয়ে গেছে ক্যাটায়নে। কেমিস্ট্রিতে পড়ে নিয়েছিস তোরা, আর ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এও পড়েছিস। ধরে নিলাম যে এই কিসে কনভার্ট হয়ে গেল, ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? তার মানে এর কাছে কিছু আধান আছে। কি আছে এর কাছে? কিছু আধান আছে। আধান জিনিসটা কোনো ফিজিক্যাল প্রপার্টির মতো তুই বুঝতে পারবি না। যেমন আমি যদি বলি ভর, পদার্থের একটা ধর্ম হলো ভর, আমার একটা ভর আছে, তোদের একটা ভর আছে, তাই না? এই ভরের কারণে আমরা অভিকর্ষ বল ফিল করি তো, মহাকর্ষ বল ফিল করি তো, পৃথিবী আমাদেরকে টেনে রেখেছে, তাই না? তো একই রকম ভাবে আরো একটা ধর্ম আছে যাকে বলবো আমরা আধান, যার কারণে এই বস্তুগুলো একে অপরের উপর তড়িৎ বল অনুভব করবে। মাথায় ঢুকলো কি বললাম? আমরা মহাকর্ষ বল ফিল করি কোন ধর্মের জন্য? ভরের জন্য। আমাদের মধ্যে ভর আছে, সেই ভরের কারণে মহাকর্ষ বল ফিল করি। ঠিক একই রকম ভাবে বস্তুর আরো একটা ধর্ম হয় যাকে আমরা বলি আধান। এর কারণে কি হয়, তড়িৎ বল অনুভব করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল করে এরা। বোঝাতে পারছি নিশ্চয়ই? তাহলে আধান হচ্ছে পদার্থের একটা নতুন ধর্ম, যেটা আমরা ক্লাস 12-এ পড়বো। এই আধানকে আমরা মেজার করে থাকি কুলম্ব এককে। কোন এককে? নাম তো শুনেছিস, কুলম্বের সূত্র পড়ে এসেছিস তোরা, তাই না? তো একে আমরা মেজার করে থাকি কুলম্ব এককে। কুলম্বটাকে ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এটা হলো এসআই ইউনিট। এছাড়া আমরা সিজিএস এ মেজার করতে পারি, তখন আমরা বলবো স্ট্যাট কুলম্ব, ঠিক আছে? স্ট্যাট কুলম্ব, সিজিএস ইউনিট। এই চ্যাপ্টারে সুবিধা হবে কি, যতগুলো সিজিএস আসবে সবার আগে স্ট্যাট যুক্ত করে দিলেই হয়ে যাবে। ওহমের সিজিএস একক স্ট্যাট ওহম, ভোল্টের সিজিএস একক স্ট্যাট ভোল্ট, ঠিক আছে? বেশিরভাগটার ক্ষেত্রে স্ট্যাট যুক্ত করলেই হয়ে যাবে। অথবা এটাকে আর এক নামে পরিচিত আছে, সেটা হচ্ছে ইএসইউ আধান, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধানের, ঠিক আছে? এরকম ভাবে অনেকে লেখে আর কি, বাট প্রচলিত এটাই। ইএসইউ আধান বলতে পারিস, সিজিএস পদ্ধতিতে যদি বিভবকে বলতে হয় তাহলে ইএসইউ বিভব বলতে পারিস, স্ট্যাট ভোল্ট না বলে। আমি এই কারণেই বলছি যে তোরা এই নামগুলো শুনে এসেছিস, এই জন্যই উদাহরণটা দিচ্ছি। তাহলে আধানের একক তোরা বুঝতে পেরে গেলি। আধানের মাত্রা, নতুন একটা রাশি আধান, তার মাত্রা কি করে বের করতে হয় রে? মাত্রা কি করে বের করতে পারবি? ছোটবেলায় পড়েছিস একটা সমীকরণ, I ইকুয়াল টু কিউ বাই টি। একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণকে কি বলা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা, তাই তো? তো I ইকুয়াল টু কিউ বাই টি, এটার সাথে পরিচিত আছিস। অথবা এরকম লিখতে পারিস কিউ ইকুয়াল টু আইটি, ঘুরিয়ে পেঁচিয়ে আর কি। যেখানে কিউটা কি, কিউটা কি রে? আধান, চার্জ।
আইটা কি বললাম? তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আর টিটা কি? টাইম, সময়। তো এই যে রাশিমালাটা আমি লিখলাম কিউ ইকুয়াল টু আই টি, এখান থেকে আমরা ডাইমেনশন বের করব। মানে কি বের করব? মাত্রা বের করব। ঠিক আছে? কিউ এর মাত্রা যদি বের করতে হয় তাহলে আই এর মাত্রা ইন্টু টি এর মাত্রা, তাই তো? কেউ বলতে পারবি আই এর মাত্রা কি হবে? আই এর মাত্রা এ, মানে অ্যাম্পিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করি, একক দিয়ে রিপ্রেজেন্ট করি এ। আর টাইমের মাত্রা বল, স্মল টি না ক্যাপিটাল টি? ক্যাপিটাল টি। তাহলে কিউ এর মাত্রা হচ্ছে এটি। অনেক সময় এটাকে আইটিও লেখা হয়, ঘাবড়ানোর কিছু নেই, আইটিও চলবে, এটিও চলবে। মানে তড়িৎ প্রবাহের মাত্রাকে আইও লেখা যায়, এও লেখা যায়। ওকে? তো এই হচ্ছে মাত্রা। এটাও মনে রাখবি, আধান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার মানে, স্কেলার মানে কি রে? মান আছে কিন্তু অভিমুখ নেই। এই নর্মাল আমরা যে অ্যালজেব্রা শিখেছি সেই অ্যালজেব্রা মেনেই চলে, এর জন্য ভেক্টর অ্যালজেব্রা ইউজ করার কোনো দরকার পড়ে না। ঠিক আছে? মাথায় ঢুকলো? ওকে। তাহলে আমরা আধানের সম্পর্কে পরিচিত হলাম, যে আধান জিনিসটা কি। আধানকে আমরা চোখে দেখতে পাবো না, বাট ফিল করতে পারবো। কিভাবে ফিল করতে পারবো? তড়িৎ বলের মাধ্যমে ফিল করতে পারবো। তড়িৎ বল। এই তড়িৎ বলটা কেমন নেচারের হয় রে? আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? কেমন নেচারের হয়? দু রকম নেচারেরই হয়। আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। যদি ধনাত্মক আধানের সাথে ধনাত্মক আধান তড়িৎ বল প্রয়োগ করে তাহলে সেটা হবে রিপালসিভ, মানে বিকর্ষণ ধর্মী। যদি মাইনাসের সাথে মাইনাস তড়িৎ বল অনুভব করে কি হবে? এটা অ্যাট্রাকটিভ, এটাও হবে রিপালসিভ। সেম নেচারের মানুষজনের মধ্যে বন্ধুত্ব হওয়াটা খুব মুশকিল ব্যাপার, তোরা ভালো বুঝিস এটা, তাই না? ধর তোর ক্যারেক্টারেরই আর একজন কেউ আছে, ওর সাথে কিন্তু তোর সম্পর্ক ভালো হবে না। তুইও স্যাক্রিফাইস করতে পারিস না, ওইও স্যাক্রিফাইস করতে পারে না, সবসময় যুদ্ধ লেগেই আছে তোদের মধ্যে। তাহলে তার সাথেই সম্পর্ক ভালো হবে যে একজন স্যাক্রিফাইস করতে রাজি। ওই কারণে দেখবি একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে মানে বন্ধুত্বটা ভালো হয়, কারণ ছেলেরা সবসময় স্যাক্রিফাইস করতে পারে, মেয়েরা পারে না। মেয়েরা সবকিছুতে জিতেই যায়। ঠিক আছে? ওরা কোনো সময় ভুল হতে পারে না, আর ছেলেরা তো ভুল হই আর ঠিক হই, যা তা ব্যাপার, তাই না? ওইরকম ব্যাপার। হ্যাঁ, থাক, আমাকে টেনে আনিস না আবার, তোদেরকে বোঝাতে বোঝাতে আমারই মান সম্মান নষ্ট করে দিবি তোরা। প্লাস আর মাইনাস, এই যে একটা অপোজিট নেচারের আছে, এরা কি করবে? একে অপরকে কাছে টানবে, মানে এটা হলো অ্যাট্রাকটিভ নেচারের। বুঝতে পারলি নিশ্চয়ই? এগুলো তো আর ভুলবি না। অপোজিট চার্জ, অপোজিট টাইপের যদি চার্জ থাকে তাহলে অ্যাট্রাক্ট করে নেবে, আর সেম টাইপের চার্জ থাকলে কি করে নেবে? রিপেল করে নেবে, বিকর্ষণ করে নেবে। বোঝা গেল? আচ্ছা, এখানে জাস্ট প্রকৃতি পড়লাম, এবার কতটা রিপেল করে বা কতটা অ্যাট্রাক্ট করে, মানে ফোর্সের পরিমাণটা, এটা পরিমাপ করার জন্য আমাদেরকে কুলম্বের সূত্রে যেতে হবে, যেটা আমরা এই চ্যাপ্টারে করবো না, নেক্সট চ্যাপ্টারে করবো। মনে আছে তো কুলম্বের সূত্র? বলতো কি ছিল? গাণিতিক রূপ বল। এফ ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে, হ্যাঁ, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। যাই হোক, ওটা আমাদের নেক্সট চ্যাপ্টারে আছে, যে ফোর্স কিভাবে মেজার করতে হবে, কতটা মেজার করতে হবে, এবং ফোর্সের ভেক্টর অ্যালজেব্রা, ওটা আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে পড়বো। এখানে শুধুমাত্র ওপর ধারণা নিয়ে নেবো যে স্থির তড়িৎ জিনিসটা কি। বোঝা গেল কিনা রে? কারো কোনো আপত্তি নেই তো? আচ্ছা, এখানে দেখ একটা জিনিস, একটা বস্তুর সাথে আর একটা বস্তুকে যদি ঘর্ষণ করে দেওয়া যায়, ঘর্ষণ করার পর যদি ছেড়ে দিই, তাহলে এদের মধ্যেও কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স চলে আসে কোনো কোনো ক্ষেত্রে। উদাহরণ দিব, শোলা কেটেছিস? থার্মোকল, থার্মোকল ব্লেড দিয়ে, চাকু দিয়ে, বা যেভাবে কাট, বা ছোটবেলায় নখ দিয়ে এরকম আমরা খামচেছিলাম। হ্যাঁ, দেখবি খামচানোর পর বা কাটার পর ওর গায়ে লেগে থেকে যায়, ছাড়তে চায় না, হয় না? তোদের যে খাতাগুলো আছে না, যেগুলো এখন দামি দামি খাতাগুলো ব্যবহার করছিস, যার উপরে প্লাস্টিক জড়ানো আছে, ওই প্লাস্টিকগুলো কোনোদিন ছড়িয়ে দেখেছিস? প্লাস্টিক ছড়ানোর পর দেখবি হাতেই লেগে থেকে যায়, ছাড়তে চায় না। ব্যাপারটা কেন? ওখানেও কিন্তু স্থির তড়িৎ আছে। কিভাবে? যখন এর সাথে এর ঘর্ষণ হয়েছে, থার্মোকলকে একদম ঘুষিয়ে চলে যাচ্ছিস নখ দিয়ে, হ্যাঁ, ঘর্ষণ করছিস, তখন কি হচ্ছে? এর আর এর তলের ঘর্ষণের ফলে একটা তল থেকে ইলেকট্রন বেরিয়ে আর একটাতে চলে যাচ্ছে। যার ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হবে সে টেনে নিবে, তাই না? ও কি বসে থাকবে নাকি ওর অপেক্ষা? অত দয়া মায়া কেউ করে না। যার ক্ষমতা আছে সে টেনে নিয়ে নেয়। তাহলে এই ইলেকট্রন টেনে নিয়ে নিল। এই যদি ইলেকট্রন নিয়ে নেয়, ইলেকট্রনের চার্জ নেগেটিভ না পজিটিভ? ইলেকট্রনের আধান নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। পড়ে এসেছি আমরা। তাহলে এখানে নেগেটিভ চার্জ চলে আসলো, এটা ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু হয়ে গেল।
ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু হয়ে গেল। এখান থেকে ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে আধানের ঘাটতি হয়েছে। তাহলে এই জায়গাটায় কি তৈরি হয়েছে? ধনাত্মক আধান তৈরি হয়েছে, পজিটিভ। বুঝতে পারলি কিনা বল? এবার এদের মধ্যে কি হবে? একটা ঋণাত্মক, একটা ধনাত্মক, হয়ে গেছে বন্ধুত্ব। ব্যাস, ওই ওকে অ্যাট্রাক্ট করবে, ওই ওকে, যতক্ষণ না তুই ওকে হাত দিয়ে ছাড়াবি ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। ভালো সম্পর্ক ওদের মধ্যে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। তার মানে ঘর্ষণের মাধ্যমেও তড়িৎ বল ক্রিয়েট করা যেতে পারে। খুব সিম্পল একটা উদাহরণ, যেটা আমরা রিয়েল লাইফে নিজেরাই করতে পারি, ঠিক আছে? ঘর্ষণ ছাড়া আরো বিভিন্ন উপায় আছে তড়িৎ উৎপন্ন করার। তড়িৎ আহিতকরণ বলে একটা পদ্ধতি আছে। কি বললাম? তড়িৎ আহিতকরণ। কোনোদিন নাম শুনেছিস এটা আগে? শুনিসনি? ইন্ডাকশন নাম শুনেছিস? ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে কি? ওই বাড়ির ইন্ডাকশনের কথা বলছি না, ইন্ডাক্টরের কথা বলছি না। ইলেকট্রিক ইন্ডাকশন মানে হচ্ছে তড়িৎ আহিতকরণ। বিষয়টা কি শোন, তড়িৎ আহিতকরণ মানে হচ্ছে একটা বস্তু, রড নিয়ে নিলাম, এর মধ্যে আগে থেকে চার্জড হয়ে আছে, ধরে নে এখানে নেগেটিভ চার্জও হয়ে আছে, কোনোভাবে করে দিয়েছি ওকে চার্জ, ঠিক আছে? আর এখানে একটা বস্তু আছে নিউট্রাল, কোনো চার্জ নেই, ওকে ঘষাঘষি কিচ্ছু করিনি, ও একেবারে নিউট্রাল আছে, ঠিক আছে? যদি একে এর পাশে নিয়ে যাই, এ কিন্তু একে কাছে টেনে নিবে, অ্যাট্রাক্ট করে নিবে। একটু আগেই চিরুনি আর কাগজের উদাহরণটা বললাম তোদের, যে চিরুনিকে ঘষেছিলাম, কাগজগুলো কি ঘষেছিলাম, কাগজগুলো তো ঠিকঠাকই ছিল, নিউট্রাল ছিল, কিন্তু চিরুনিটাকে কাগজের কাছে নিয়ে গেলে কি হয়ে যাবে? অ্যাট্রাক্ট করে নেবে, ঠিক আছে? তো যখনই একে এর কাছে নিয়ে যাবে, এদেরকে অ্যাট্রাক্ট করে নেবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এখানকার যে নেগেটিভ চার্জগুলো আছে না, এই যে এখানকার নেগেটিভ চার্জগুলো, এই নেগেটিভ চার্জগুলো এই জায়গাটাতে, এইখানটাতে আবেশ ঘটাবে। কিভাবে আবেশ ঘটাবে? মন দিয়ে শোন। নেগেটিভ আছে, ইলেকট্রনের ঘাটতি বেশি আছে, তো যখন এই কাছে আসবে তখন এখানকার ইলেকট্রনগুলোকে কিন্তু ঠেলে দেওয়ার চেষ্টা করবে, তাই তো? যদি এখানকার ইলেকট্রনগুলোকে ঠেলে দেয়, ঠেলে কোথায় পাঠাবে? এর মধ্যেই থাকবে। ইলেকট্রনগুলোকে যতটা সম্ভব দূরে ঠেলে দিল। এখানে ছিল ইলেকট্রন, নিউট্রাল অবস্থায় ছিল, ইলেকট্রনগুলোকে কি করলো? একটু দূরে ঠেলে দিল। তাহলে এই জায়গাগুলোতে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, এই জায়গাগুলো কেমন হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। বুঝতে পারলি? যেমন দেখ, শুভ্রজিৎ কিন্তু এখানে যখন এসেছিল শান্তভদ্র ছিল, অঙ্কিত যেমন এখানে এসেছিল শান্তভদ্র ছিল, তাই না? এরা দুজন যখন অরিত্রর সংস্পর্শে আসলো, তখন কি অরিত্র নেই বলে অরিত্রর এক্সাম্পলটা দিচ্ছি, না তো ওদের মনটা খারাপ হয়ে যাবে। তো এরা যখন ওদের সংস্পর্শে যখন আসলো, দেখে এদের নেচারটা কিন্তু সেম টাইপের হয়ে গেল। এরা তিনজন ছাড়াছাড়ি করে না কেউ কাকে, কে কখন ওর হাত ধরছে, কে কখন ওর হাত ধরছে, সবসময় হাত ধরেই বসে থাকে, জানে যে ছাড়া যাবে না। তো ওদের মধ্যে কি হয়েছে? এরকম ইন্ডাকশন হয়ে গেছে। বুঝতে পারলি? সেম ক্যারেক্টার, এখানকার ইলেকট্রনগুলোকে ঠেলে দিয়েছে ওদিকে দূরে, দিয়ে এখানে পজিটিভ তৈরি করেছে। এবার কি হবে এই ঘটনাটার মধ্যে? দেখ, নেগেটিভ পজিটিভ দুজন দুজনকে ভালোবাসে, তাই না রে? টেনে নিবে কাছে। কিন্তু নেগেটিভ নেগেটিভকে পছন্দ করবে কি? দূরে ঠেলে দিবে। তো এদের মধ্যে কাজ করবে আকর্ষণ বল, আর এদের মধ্যে কাজ করবে বিকর্ষণ বল। তাহলে ওভারঅল কি ঘটবে? ওভারঅল ঘটবে আকর্ষণ। কেন? কারণ এই চার্জগুলো কাছে আছে, দূরত্ব কম আছে, তার মানে ফোর্সটা বেশি আছে। বুঝতে পারলি? তো ওভারঅল ফোর্স যদি এটার কাছে বেশি হয়ে যায়, এই কাছে টেনে নেবে একে। ক্লিয়ার হলো? তো এই যে ঘটনাটা ঘটলো, একজন একজনের সাপেক্ষে আরেকজন বিগড়ে গেল, এই ঘটনাটাকে বলা হয় আবেশ, তড়িৎ আবেশ। ঠিক আছে? এই ঘটনাটাকে কি বলা হয়? তড়িৎ আবেশ। তাহলে আমরা কিভাবে তড়িৎ আহিতকরণ করলাম? বুঝতে পারলি? তড়িৎ আবেশের মাধ্যমে করলাম। ইন্ডাকশনের মাধ্যমে আমরা কি করলাম? তড়িৎ আহিতকরণ করলাম। ঘর্ষণের মাধ্যমেও বললাম, আর ইন্ডাকশনের মাধ্যমে। এরকম বিভিন্ন উপায় আছে, সব উপায় আমাদের পড়তে হবে না, জাস্ট পরিচয় নিয়ে রাখ। আচ্ছা, এবার শোন, যখন দুটো বস্তুকে ঘর্ষণ করে তড়িৎ আহিতকরণ করা হচ্ছে, যখন দুটো বস্তুকে ঘষে ঘষে তড়িৎ আহিতকরণ করা হচ্ছে, তখন ওই বস্তু দুটোর মধ্যে কে ইলেকট্রন পাবে আর কে ইলেকট্রন ছাড়বে, এরকম একটা নিয়ম তোদেরকে জানতে হবে। বেশ কয়েকটা বস্তুর ক্ষেত্রে, যেগুলোকে আমরা ল্যাবে বেশি ইউজ করি, বারবার ওগুলো নিয়ে রিসার্চ করা হয়, তাদের সম্পর্কে তোদেরকে জানতে হবে যে এই দুটো বস্তুকে যদি ঘষা হয়, তাহলে এই ইলেকট্রন ছাড়বে, ও ইলেকট্রন নেবে। বুঝতে পারলি? তো কার কার মধ্যে হবে? বস্তুগুলোর নাম কয়েকটা আমি বলছি, শোন। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ। মানবদেহ বলতে আমার কথা বলছি, হ্যাঁ? আমার সাথে তো ঘষাঘষি করতে পারে কাউকে, এটা পাইবে না, ধরে ঘষে যাচ্ছিস আমার গায়ে, হতেই পারে। তো পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ,
মানে যে কোনো মেটাল, ঠিক আছে। ধাতব পদার্থ এবোনাইট, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড। এই কয়েকটা নাম জেনে রাখ, এবং এই নামটা পরপরই মুখস্থ রাখ। যেভাবে আমি পরপর লিখলাম ঠিক সেরকম ভাবে তোদেরকেও পরপরই মুখস্থ রাখতে হবে। কারণ এখানে একটা রুলস তৈরি করা হয়েছে যে কে ইলেকট্রন ছাড়বে আর কে ইলেকট্রন নেবে, সেটা এই চারটা থেকে বোঝা যাবে। কি কি লিখলাম? পশম কাঁচ কাগজ, রেশম কাঠ মানবদেহ, ধাতব পদার্থ এবোনাইট গালা, অ্যাম্বার রজন সেলুলয়েড। মুখস্থ করাটা একটু চাপের, বাট বারবার করতে হবে। আমিও বারবার করে করে এটাকে অভ্যাস করে নিয়েছি। আচ্ছা, এই শ্রেণীটা মনে রাখতে হবে। এই শ্রেণীটাকে বলা হয় তড়িৎ শ্রেণী। এটা মনে রাখার সুবিধা কি? এটা যদি তুই মনে রাখতে পারিস, ধর আমি তোকে বললাম যে মানব দেহের সাথে রজনের ঘর্ষণ করানো হচ্ছে, মানে আমার গায়ে রজনকে ঘষে চলে যাচ্ছিস, ঠিক আছে। তো মানব দেহের সাথে রজনের ঘর্ষণ করা হচ্ছে, কে ইলেকট্রন ছাড়বে কে ইলেকট্রন নেবে। এই শ্রেণীটাতে যে আগে পড়বে সে হবে পজিটিভ চার্জ। এই শ্রেণীটাতে যে আগে আসবে সে কি হবে? পজিটিভ চার্জ। আর যে পরে আসবে সে কি হবে? নেগেটিভ চার্জ। তুই বল, পরপর যদি করি, আগে কে পড়ছে? মানবদেহ। পরে কে পড়ছে? রজন। তার মানে এই হবে পজিটিভ চার্জ, এই হবে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে কি? ইলেকট্রন ছেড়ে দিবে। নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন নিয়ে নেবে। বুঝতে পারলি? এটাই যদি আমি এরকম করি, কাঁচের সাথে মানবদেহের যদি ঘর্ষণ করি, তাহলে কাঁচ হবে পজিটিভ আর মানবদেহ হয়ে যাবে নেগেটিভ। দেখলি, একটাই বস্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে পারে। দেখবে আশেপাশে কে আছে, যেমন তোরা, তাই না? বন্ধুত্ব করতে পারি, মানে ভালো মিশতে পারি, কিন্তু দেখতে হবে আশেপাশে কার সাথে মিশছি। মানুষ দেখে তখন তাদের সম্পর্কটা ঠিকঠাক চলে। সেরকম টাইপের। মনে থাকবে কিনা বল? মুখস্থ করতে পারবি এটা? যদি কখনো ভুলে গিয়ে থাকিস, তো আমি একটা নিউমোনিক্স বানিয়ে দিচ্ছি। যদিও আমি এইভাবে মুখস্থ করিনি, যেটা এখন লিখবো। তোদের যদি প্রয়োজন হয় তোরা ওটা দিয়ে মুখস্থ করে নিতে পারিস। একটা গল্পের মাধ্যমে মনে রাখবি। আমরা মানুষ প্রজাতিরা অনেক উন্নত হয়ে গেছি না? আমরা যখন উন্নত হয়ে গেছি, তখন আমরা কি করি? বিভিন্ন ধাতব পদার্থ, তাই তো, কাঠ, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা কাজকর্ম করি। পশুরা কিন্তু এগুলো পারে না। ওরা জানেই না এদের ব্যবহার। তো ওরা আমাদেরকে এখন দেখছে, দেখে দেখে ওরাও শিখতে চাইছে। তো পশুরা কি করতে চাইছে দেখ। পশু বা পশুরা কাঁচ, কাগজ রেখে, এগুলো রেখে দিচ্ছে, এগুলো নিয়ে ওদের কাজ নাই। মানুষের মতো কি করতে চাইছে দেখ। কাঁচ, পশুরা কাঁচ, কাগজ, পশুরা কাঁচ কাগজ রেখে রেশম কি করছে? কাঠ, মানুষ আর ধাতু খুঁজে বেড়াচ্ছে। আমরাও তো ধাতু দিয়ে সবকিছু শুরু করেছিলাম রে। যখন জঙ্গল থেকে মানুষ হয়ে গেলাম আর ওই পশুদের চামড়াগুলো পড়তে শুরু করলাম, তারপর থেকে আমরা কি করতে শুরু করেছি? ধাতু নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। ইতিহাসে অনেক পড়ে এসেছিস তোরা। মনে রাখবে কিনা দেখ। পশুরা কাঁচ কাগজ রেখে কাঠ, মানুষ আর ধাতু খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে। ব্যাস, এটা একটা লাইন। আবার এরকম মনে রাখবি, এবোনাইটের, এবোনাইট কোন একটা ম্যাটেরিয়াল, এবোনাইটের গামলা গামলা থেকে মোয়া সরিয়ে দিলে গালা হয়ে যাবে। এবোনাইটের গামলা নিয়ে অ্যাম্বার, অ্যাম্বার একজনের নাম, হ্যাঁ, অ্যাম্বার রজন, রজনটা হচ্ছে তার টাইটেল, অ্যাম্বার রজন। অ্যাম্বার রজন সেলুলয়েড খুঁজছে, সেলুলয়েড খুঁজছে। এটা কি কারণে করছে আমি জানি না, এটা লজিক বের করতে পারিনি। যাই হোক, তোদের মনে রাখার জন্য এটা বানালাম। যদি কখনো দরকার পড়ে যে আমি এমনি মনে রাখতে পারছি না, তাহলে এটা করতে পারিস, লিখে নে এটা। হ্যাঁ, পশুরা পশম কাঁচ কাগজ রেশম রেখে কাঠ, মানবদেহ আর ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলয়েড। আশা করি এটা দিয়ে তোদের মুখস্থ হয়ে যাবে। এইভাবে মুখস্থটা করে নিবি। শোন, আমি কয়েকটা কেস দিচ্ছি, এদিকে তাকা। দুটো বস্তু আছে, ঠিক আছে। দুটো বস্তু, আমি জানি না আদৌ তড়িৎগ্রস্ত আছে কি নেই। এরকম কয়েকটা কেস দেব। ধর, এই বস্তুটা, এই বস্তুটাকে অ্যাট্রাক্ট করে নিল। কিছু কেস দিচ্ছি, মন দিয়ে শুনবি। এটা আহিত অবস্থায় আছে, ঠিক আছে। এটা কি অবস্থায় আছে আমি তোকে বললাম না। এই আহিত বস্তুটা এটাকে অ্যাট্রাক্ট করে নিল। তাহলে কি কি ঘটনা ঘটতে পারে এখানে?
এই বস্তুটাকে কি আহিত হতেই হবে তবেই কি অ্যাট্রাক্ট করবে, নাকি এটা আহিত না হলেও অ্যাট্রাক্ট করে নেবে? আহিত মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি? মানে এখানে চার্জ আছে এর মধ্যে, ধনাত্মক বা ঋণাত্মক, কি চার্জ আছে আমি সেটাও বলিনি, কিছু একটা চার্জ আছে। যখনই আমি একে এর পাশে নিয়ে আসছি, এই বস্তুটাকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, টেনে নিচ্ছে। তাহলে তুই কি বলবি যে এটার মধ্যে চার্জ আছেই কি নেই? থাকতেও পারে, নাও থাকতে পারে, একদম। যদি আমি এখানে পজিটিভ চার্জ ইমাজিন করি, তাহলে এর মধ্যে চার্জ না থাকলেও ইন্ডাকশন ঘটিয়ে ওকে অ্যাট্রাক্ট করে নেবে, তাই না? ইন্ডাকশন ঘটিয়ে অ্যাট্রাক্ট করে নেবে। তার মানে এটা নিস্তড়িত হতেই পারে, বুঝতে পারলি? আবার এটা হয়তো এরকম নেগেটিভ চার্জ যুক্ত ছিলই বলে অ্যাট্রাক্ট করে নিয়েছে। দুটো ঘটনাই সম্ভব। তুই তার মানে বলতে পারছিস না যে এই বস্তুটা চার্জ আছে কি নেই। যখন অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, তুই শিওরলি বলতে পারছিস না যে এটা চার্জ ছিল নাকি ছিল না। থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই তো? কিন্তু যদি এই বস্তুটাকে রিপেল করে দেয়, বিকর্ষণ করে দেয়, ঠেলে দেয়, যখন এই ওকে ঠেলছে, তার মানে নিশ্চয়ই এখানে পজিটিভ আছে, হ্যান্ডে হ্যান্ডে ঠেলতে যাবে না। সেম টাইপের থাকলেই ঝগড়া হবে ওদের মধ্যে। তাহলে কি কারণে ঠেলছে? পজিটিভ আছে বলেই ঠেলছে। মানে বিকর্ষণ হচ্ছে দেখে তুই বুঝে গেলি যে ওটা আধানগ্রস্তই আছে। অর্থাৎ একটা লাইন বলা হয় যে বিকর্ষণ বিকর্ষণ বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। কথাটার মানে বুঝতে পারলি? তড়িৎগ্রস্ততা তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ, আকর্ষণ নয় কিন্তু। কারণ আকর্ষণ দেখে আমরা ডিসাইড করতে পারিনি তড়িৎগ্রস্ত আছে না নেই, বিকর্ষণ দেখে ডিসাইড করা যাচ্ছে। ক্লিয়ার? ঠিক একই রকম চুম্বকের মতোই, চুম্বক দিয়ে ভাবনা। এটা একটা চুম্বক আছে, এই বস্তুটা চুম্বক নাকি লোহা আমি জানি না, কিন্তু একে অ্যাট্রাক্ট করে নিল। তুই বলতে পারবি যেটা চুম্বকই হবে? লোহা হতে পারতো। কিন্তু যদি চুম্বকটা এই বস্তুটাকে বিকর্ষণ করে, তার মানে এটা চুম্বকই ছিল, বিপরীত মেরু ছিল বলেই বিকর্ষণ করেছে। বুঝতে পারলি? ঠিক সেই ঘটনাটাই, যে বিকর্ষণটাই হচ্ছে তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ, বিকর্ষণই হচ্ছে চুম্বকত্বের চূড়ান্ত প্রমাণ। একই কথা, সব মাথায় ঢুকলো নিশ্চয়ই? ওকে, নেক্সট পার্ট। এগুলো তো বেসিক বেসিক কয়েকটা জিনিস বললাম যেগুলো তোদের জানা দরকার, শুধুমাত্র শুনে থাকবি। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন তেমন কিছু হবে না, হলে একমাত্র এই স্থির তড়িৎ শ্রেণী যেটা করালাম এইখান থেকে কিছু পেতে পারিস। এবং যে বস্তুগুলো দিবে সেই বস্তুগুলো এগুলোর মধ্যেই থাকবে যেগুলো আমি লিখেছি। ওকে, নেক্সট নেক্সট আমরা পড়বো আধানের কোয়ান্টাইন। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ। ইংরেজি বাংলা সবই পড়বি এখন থেকে। কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে কি? কোয়ান্টাইজেশন কথাটা এসছে কোয়ান্টা থেকে। কি থেকে এসছে? কোয়ান্টা। কোয়ান্টা কথার অর্থ জানিস রে? কোয়ান্টা কথার অর্থ জানিস? কোয়ান্টা কথার অর্থ হচ্ছে ডিসক্রিট। এটাও তো জানি না। ডিসক্রিট জানিস কি? ডিসক্রিট জানিস? ডিসক্রিট মানে হচ্ছে সেপারেট, মানে আলাদা আলাদা ভাবে গোনা যায় এরকম ডিসক্রিট। যেমন তোরা সেপারেট, আলাদা আলাদা করে তোদেরকে গুনতে পারবো, ডিসক্রিট। হ্যাঁ, এক বোতল জল নিলাম, জলের কণাগুলোকে গুনতে পারবো, ওটা কন্টিনিউয়াস, ওটা ডিসক্রিট নয়। চালের দানা ডিসক্রিট। এবার বোঝাতে পারলাম নিশ্চয়ই ডিসক্রিট জিনিসটা কি? তো কোয়ান্টা মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে গোনা যাবে। যেমন ধর 1 টাকার কয়েনের নিচে এখন তো আর চলে না আশা করি, 1 টাকাটাই ঠিক মতো চলে না। তো ওই 1 টাকার কয়েনটা হলো এক একটা কোয়ান্টা, টাকার কোয়ান্টা। ওর উপর বেস করে বাকি টাকাগুলো তৈরি, তাই না? 1 টাকাগুলো 2টা আনলে 2 টাকা হবে, 1 টাকাগুলো 3টা আনলে, এইসব শিখাচ্ছি তোদেরকে, 3টা আনলে 3 টাকা হবে। তাই তো? তো ওই 1 টাকাটা কি হয়ে গেল? কোয়ান্টা। কোয়ান্টা মানে বুঝতে পারলি? আধানের কোয়ান্টায়ন বলেছি, তার মানে হচ্ছে যে আধানগুলো প্রকৃতিতে যে পাওয়া যায়, এই যে আধানগুলো প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, এরা আছে কোয়ান্টাইজড হয়ে। কোয়ান্টাইজড মানে একটা নির্দিষ্ট সংখ্যায় এরা, মানে নির্দিষ্ট মানে এরা আছে। যেমন 50 পয়সার তো এখন কোনো দাম নাই, ধরে নে যে 50 পয়সার অস্তিত্ব নেই। 1 টাকা আর 2 টাকার মাঝে কোনো টাকাই হয় না, হলে 1 টাকা হতে হবে, না হলে 2 টাকা হতে হবে, মাঝে আর কোনো কিছু হবে না। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি আধান হতে হয়, তাহলে আধানের মান হয় ই হতে হবে, আর না হয় 2e হতে হবে। 1.5e বলে কিছু হয় না। বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? আধানের কোয়ান্টাম এটাই বলছে যে আধানগুলোর মান আধানের একটা নির্দিষ্ট মানের গুণিতক হারে থাকে। আধানের একটা নির্দিষ্ট মানের গুণিতক হারে থাকে। অর্থাৎ যে কোনো মানের আধান প্রকৃতিতে পাওয়া যাবে না। যদি পেতে হয়, হয় ই পাবি, না হয় 2e পাবি, না হয় 3e পাবি, না হয় 4e পাবি।
এটা আরো সহজে তুই বুঝতে পারিস। আধান ক্রিয়েট হয় কি করে? আধান ক্রিয়েট হয় ইলেকট্রনের আদান প্রদানের জন্য। আমার কাছ থেকে ইলেকট্রন বেরিয়েছে বলে আমি পজিটিভ হয়েছি। আমার কাছ থেকে কটা ইলেকট্রন বেরোতে পারবে? একটা ইলেকট্রন বেরোতে পারবে, দুটো ইলেকট্রন বেরোতে পারবে, আড়াইখানা ইলেকট্রন বেরোতে পারবে। যে দুটো বেরালো আর একটা হাফ ভেঙে নিয়ে চলে গেলো, ওরকম তো হয় না। বেরালে দুটো বেরাবে, নাহলে তিনটে বেরাবে। তাহলে একটা ইলেকট্রন যদি বেরায়, তার মানে একটা আমার আমার ভিতরে একটা ইলেকট্রনের চার্জ চলে আসছে। দুটো ইলেকট্রন বেরোচ্ছে মানে আমার ভিতরে দুটো ইলেকট্রনের চার্জ চলে আসছে। 1.5 ইলেকট্রনের চার্জ তো তৈরি করা যাবে না। মাথায় ঢুকলো নিশ্চয়ই? এই ই মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত রে? বলতে পারলি না? 1.6 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? অর্থাৎ এর গুণিতক হারে আধানগুলো পাওয়া যাবে। তুই 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব পেতে পারিস, কারণ এর ডবল আছে এটা। তুই 4.8 ইন্টু 10⁻⁻19 কুলম্ব পেতে পারিস, 3 গুণ আছে এটা, তাই না? কিন্তু তুই এটা কখনো পাবি না যে 2.4 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যা তা লেখা যাবে না, এই আধানটা সম্ভবই নয়। ক্লিয়ার হলো? বুঝে গেছিস তো? সবসময় মাথায় রাখবি যে ইলেকট্রনের জন্য আধান ক্রিয়েট হচ্ছে, তাহলে ইলেকট্রনের আধানের গুণিতক হারেই আমরা আধানগুলোকে পাবো প্রকৃতিতে। ঠিক আছে? এটাকে ম্যাথামেটিক্সের ভাষায় এরকম ভাবে লেখা হয় যে চার্জ কিভাবে পাওয়া যায়, এন ইন্টু ই আকারে পাওয়া যাবে। এন ইন্টু ই, যেখানে এন এর মানটা কি? এন এর মানটা হচ্ছে +-1, +-2, +-3 অ্যান্ড সো অন। প্লাস মাইনাস কেন? পজিটিভ চার্জও হতে পারে, নেগেটিভ চার্জও হতে পারে। বোঝা গেল? কখনো দশমিক, ভগ্নাংশ এই সমস্ত জিনিসগুলো এখানে আসবে না। ধর একটা প্রশ্ন দিচ্ছি, খুব কমন প্রশ্ন, তোদের বইতেও হয়তো আছে, এটাই আছে বোধহয়। 80 মাইক্রোকুলম, হ্যাঁ আছে, এটা বই আছে। 80 মাইক্রোকুলম আধান, এর অস্তিত্ব আছে না নেই? এর অস্তিত্ব থাকবে নাকি থাকবে না, কোনটা? প্রশ্ন দিলাম আমি একটা তোদের। কি করে বুঝবি তোরা যে একটা মান বলে দিল, এই মানটার অস্তিত্ব আছে নাকি নেই? তুই কি করে ডিসাইড করবি? তুই এরকম ভাবে ডিসাইড করবি, চার্জ দিয়ে দিয়েছি মানে আমি এটা কি দিয়ে দিয়েছি? কিউ দিয়ে দিয়েছি, কিউ। আর ইলেকট্রনের চার্জ মুখস্থ করে এসছিস, তাই না? তো কিউ ইকুয়াল টু এনই আমরা জানি অলরেডি। তার মানে এন ইকুয়াল টু কি হবে? কিউ বাই ই। কিউ মানে কত? 80 মাইক্রোকুলম। মাইক্রো মানে কত রে? 10⁻⁻6 করে দিতে হবে, মাইক্রো মানে। আর নিচে কি আছে? ইলেকট্রন। ইলেকট্রন মানে 1.6 10⁻⁻19 কুলম। ক্যালকুলেশন করতে পারবি নিশ্চয়ই। 16 উপরে নিচে 16 দিয়ে কাটাকাটি করলে 5 × 16 = 80, আবার একটা দশমিক 50 ইন্টু -19 আর 6, এটা হয়ে যাবে 13। দেখ তো ঠিক করলাম কিনা, নাকি ভুল হয়ে গেল? ঠিক আছে? 50 ইন্টু 10⁻13। আচ্ছা, এই এন এর মানটা এটা হওয়া সম্ভব কি সম্ভব না? এন এর মান কি হতে পারে? যে কোনো পূর্ণ সংখ্যা, 1 2 3 এ কটাই, নাকি আরো হতে পারে? 4 5 6, কত দূর? 100 পর্যন্ত? 1000? 1 কোটি? যত খুশি পূর্ণ সংখ্যা হতে হবে। এটা কি ভগ্নাংশ? পূর্ণ সংখ্যা তো, তাহলে সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। এন এর মান দেখে আমরা ডিসাইড করব সম্ভব কি সম্ভব না। এন এর মান যদি ভগ্নাংশ হয়ে যায় তাহলে সম্ভব না। এন এর মান তো ভগ্নাংশ হয়নি, পূর্ণ সংখ্যা হয়েছে। তার মানে এটার অস্তিত্ব আছে। এটার অস্তিত্ব আছে, মাইনাস 80 মাইক্রোকুলমের অস্তিত্ব আছে, সম্ভব এটা। ক্লিয়ার হলো? বুঝতে পারলি? এইটুকু শুধু লিখে রাখ। কি করে করতে হয়, চেক কিভাবে করতে হয়, এন এর মান বের করে চেক করতে হয়। হাইলাইট করে রাখবি এই জায়গাটা, এন এর মান বের করে আমরা চেক করব। আধানের নিত্যতা সূত্র। এরকম নিত্যতা সূত্র তোরা আগে কোথাও পড়েছিস? কোথায় পড়েছিস? বাহ। ভরের নিত্যতা সূত্রটা কি ছিল? নামটাই মনে পড়ছে শুধু। শক্তির নিত্যতা সূত্র কি ছিল রে? হ্যাঁ, শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়। ভরের ক্ষেত্রেও তাই। ভরকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। ভরকে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা হয় না, রূপান্তর করা যায় না ভরকে। ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা আগে ছিল প্রচলিত, এখন এরকম আলাদা করে সূত্র নেই। এখন কেমন সূত্র আছে? ভর ও শক্তির নিত্যতা সূত্র। মানে কি? মানে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক থাকে। মানে শক্তি ভরে কনভার্ট হতে পারে, ভর শক্তিতে কনভার্ট হতে পারে। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা নীতি অনুযায়ী, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার
করেছিস নিশ্চয়ই, কোনো না কোনো জায়গায় দেখেছিস, আমি হয়তো পড়ানোর সময় করেছিলাম। তো আধানের নিত্যতা সূত্র ওই একই রকম কথা। নিত্যতা বলেছে মানে সংরক্ষিত আছে, মানে আধান সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না। কি বললাম? আধানকে সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না। কোনো একটা আইসোলেটেড সিস্টেম, তার মোট আধান এর পরিমাণ সবসময় কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এটা হলো আধানের নিত্যতা সূত্র। তাহলে আমরা একটু আগে যে তৈরি করছিলাম ঘষাঘষি করে, ওগুলো কি করছিলাম? ঘর্ষণ করে এখানে পজিটিভ করলাম, এখানে নেগেটিভ করলাম, তৈরি করেছিলাম না? হ্যাঁ। এখানে নতুন করে তুই কিছু ক্রিয়েট করিসনি, তোর ক্ষমতায় নাই কিছু ক্রিয়েট করার, ভাবিস না যে একদম মানে নিজেকে পণ্ডিত মনে করিস না। কি করেছিলি? ঘষাঘষি করেছিলি, মানে এখানকার ইলেকট্রন ওখানে চলে গেছে, তুই ইলেকট্রন তৈরি করিসনি নিজে থেকে। ঢুকলো মাথায়? তুই নিজে থেকে কোনো ইলেকট্রন ক্রিয়েট করিসনি, কি হয়েছে, শুধুমাত্র এখানকার চার্জটা, ইলেকট্রনটা ওখানে চলে গেছে বলে চার্জ হয়েছে। ক্লিয়ার? তুই যদি এই পুরো আইসোলেটেড সিস্টেমটার চার্জ দেখতে যাস, এটা যদি প্লাস কিউ হয়, সরি, এটা যদি মাইনাস কিউ হয়, তো এটা নিশ্চয়ই প্লাস কিউ হয়েছিল। টোটাল চার্জ কত? জিরো। প্লাস কিউ মাইনাস কিউ জিরো, মানে কোনো চার্জ ক্রিয়েটই করিসনি তুই। বোঝাতে পারলাম? কিন্তু বলার সময় আমরা হয়তো বলবো মুখে যে চার্জ ওখানে তৈরি হলো, নতুন করে প্লাস চার্জ সৃষ্টি হলো, এরকম হয়তো বলবো, বাট বুঝে যাবি যে ওটা সৃষ্টি না, বলার অর্থ জাস্ট বলছি। হয়েছে? এটাকে বলা হয়েছে তড়িৎ আদানের নিত্যতা সূত্র। কোনো আপত্তি আছে? এখান থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ান্টায়ন সূত্রটা, যেটা আমি বললাম। ইলেকট্রনকে কখনো ভাঙা যাবে না। প্রকৃতিতে সর্বনিম্ন আধান যে পাওয়া যাবে তার মান কত বলতো? প্রকৃতিতে সর্বনিম্ন যে আধানটা পাওয়া যাবে তার মান কত? সব থেকে কম? জিরো। বাহ, জিরো। মাইনাসও তো হবে, 1 2 3 হবে না? -1 -2। প্রকৃতিতে সর্বনিম্ন যে আধানটা পাবি তার মান হচ্ছে ইলেকট্রনের আধান, এবং ইলেকট্রনের আধান -1.6 10⁻⁻19 কুলম্ব। এর থেকে নিচে আর কোনো তুই আধান পাবি না। আসবে কি করে? ইলেকট্রনের জন্যই তো আধান আসে না? তো একটা ইলেকট্রনের আধানটাই মিনিমাম, ওর নিচে আর তুই আধা ইলেকট্রন তার পাচ্ছিস না। বোঝা গেল? তাহলে প্রকৃতিতে পাওয়া যাবে এরকম সর্বনিম্ন আধানের মান যদি জিজ্ঞাসা করে এমসিকিউতে, ইলেকট্রনের আধানের সমান -1.6 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, হায়ার স্টাডি যখন করবি ফিজিক্স নিয়ে, তখন এটাও দেখবি যে সাব অ্যাটমিক যে পার্টিকেল গুলো থাকে, সেই সাব অ্যাটমিক পার্টিকেল গুলোকে আবার ডিভাইড করা যায়, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদেরকেও আবার ভাঙা যায়। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী এদেরকে ভাঙা যায় না, এটাই আমরা জানবো। ঠিক আছে? আমি জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি যে এদেরকেও ভাঙা যায়, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি নয়, থিওরিটিক্যালি। এবং ভাঙা গেলে যে পার্টিকেল গুলো পাওয়া যায় তাদের নাম হচ্ছে কোয়ার্ক। কি বললাম? কোয়ার্ক। মনে থাকবে? তাদের নাম হচ্ছে কোয়ার্ক। এটা নিয়ে আমাদের ডিটেলস পড়ার কোনো দরকার নেই, জানারও দরকার নেই। হুম? আমি মানের কথা বলেছি, খেয়াল করিসনি? আমি বললাম প্রকৃতিতে পাওয়া যায় এরকম সর্বনিম্ন আধানের মান কত, পরিমাণ কত। পরিমাণ যখন তুই কনসিডার করছিস তখন নেগেটিভকে কেন কনসিডার করছিস? পরিমাণ মানে ভ্যালুটা শুধু জানতে চাইছি। হ্যাঁ, নেগেটিভ তো অবশ্যই লিখেছি কারণ ওর প্রকৃতি বোঝানোর জন্য যে ওটা নেগেটিভ চার্জ। ঠিক আছে? তো পরিমাণ বোঝাতে গেলে শুধুমাত্র মানটাকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আবেশ। আবেশ সম্পর্কে তোদের একটু ধারণা দিলাম। আবেশ, কিভাবে আবেশ ঘটে? একটা বস্তুর পাশে যদি আরেকটা বস্তুকে নিয়ে আসি তাহলে আবেশ ঘটে যাবে? না। একটা চার্জ বস্তুর সামনে বা আহিত বস্তুর সামনে যদি আরেকটাকে বস্তুকে নিয়ে আসি তাহলেই আবেশ ঘটবে। ঠিক আছে? এও চার্জ নাই, ও চার্জ নাই, কে কাকে আবেশ ঘটাবে? ঘটাবে না। তো একটা চার্জ হতে হবে তবেই আবেশ ঘটাবে। যখন আবেশ ঘটাচ্ছিল তখন কাছের প্রান্তে কি করেছিল রে? কাছের প্রান্তে নেগেটিভ মানে বিপরীত আধান, আর দূরের প্রান্তে সমপ্রকৃতির আধান ক্রিয়েট করেছিল, তাই তো? যে আবেশটা ঘটালো, মানে যে আধানগুলো আবেশ ঘটালো, সেই আধানগুলোকে বলা হয় আবেশী আধান। কি বলা হয়? আবেশী আধান। আর যে আধানগুলো আবিষ্ট হলো, মানে এগুলো আর এগুলো, এদেরকে বলা হয় আবিষ্ট আধান। মনে থাকবে নামগুলো? আবেশ যে ঘটিয়েছে সে আবেশী, যে তাকে উস্কে দিয়েছে সে উস্কানি। এরকমই তো বলিস। ঠিক ওইরকম টাইপের। যে আবেশ ঘটিয়েছে আবেশী আধান, আর এরা আবিষ্ট হয়েছে সেই জন্য এগুলো হলো আবিষ্ট আধান। আবিষ্ট আধান আবার দুই প্রকার, বলিস না কাছের আর দূরের। একটা হচ্ছে বদ্ধ আধান। কি বললাম? বদ্ধ আধান। আর একটা হচ্ছে মুক্ত আধান। বদ্ধ মানে কি? যেটা কাছে আছে, আর মুক্ত মানে যেটা দূরে আছে।
কেন এটাকে মুক্ত বলা হয়েছে? তুই যদি এইটুকুকে টাচ করে গ্রাউন্ড করে দিস, তাহলে এই আধানগুলো গ্রাউন্ডে চলে যাবে, এই জায়গাটায় কোনো আধান থাকবে না। কিন্তু তুই এখানকারটাকে গ্রাউন্ড করে পারবি না করতে এরকম, কারণ কাছে আছে, তুই আধান সরিয়ে দিলেও এ আবার ইন্ডাকশন ঘটাবে। সেই জন্য এটা বদ্ধ অবস্থায় আছে এরকম ভেবে নিচ্ছি। এটা বদ্ধ আধান আর ওটা হলো মুক্ত আধান, শুধুমাত্র নামটা জেনে রাখ, আর কিছু দরকার নেই এখানে। আবেশী বা আবেষ্ট আধান উৎপন্ন হওয়ার কিছু শর্ত আছে। দুটো বস্তুর মধ্যে একটা বস্তুকে তড়িদায়িত হতে হবে, দুটো বস্তুর মধ্যে একটা বস্তুকে মিনিমাম তড়িদায়িত হতে হবে। আবেশের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে কাছের প্রান্তে বিপরীত আধান আবিষ্ট হয়, দূরের প্রান্তে সমপ্রকৃতির আধান আবিষ্ট হয়। মাথায় ঢুকছে না? কাছের প্রান্তে বিপরীত আধান আবিষ্ট হলো, আর দূরের প্রান্তে সমপ্রকৃতির আধান আবিষ্ট হলো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আবেশী আধান যতক্ষণ থাকবে আবিষ্ট আধানের অস্তিত্ব ততক্ষণই আছে। একে তুই এখান থেকে নিয়ে চলে যা, ওখানেও কোনো আধান থাকবে না আর। বুঝতে পারলি? এই ইলেকট্রনগুলো এখানে এসেছিল কি জন্য? এই টেনেছিল বলে এসেছিল, এই চলে গেছে যখন, তার টানাটানি করবে না, এদের মধ্যে আবার নিউট্রাল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যতক্ষণ আবেশী আধান আছে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট আধানের অস্তিত্ব আছে, মানে একদম সেম টাইমে এরা তৈরি হয়। মুক্ত আধান আর বদ্ধ আধান আলাদাভাবে তৈরি হবে না, যে আগে এটা উৎপন্ন হয়ে যাবে তারপরে ওটা উৎপন্ন হবে, এমনটা নয়। এরা অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট একই সময় একই সাথে উৎপন্ন হবে। ক্লিয়ার? কয়েকটা বৈশিষ্ট্য মাথায় দুগুলো মনে থেকে যাবে। ওকে, নেক্সট পার্ট। নেক্সট পার্ট, তড়িৎ পর্দা। নাম শুনেছিস আগে কখনো? ছিল না, ক্লাস 10-এ ছিল না। তড়িৎ পর্দা কাকে বলে, তড়িৎ পর্দা বা জিনিসটা কি, ইউজেস আছে এগুলোর। ধর আমি একটা এরকম ধাতব একটা বল নিয়ে নিয়েছি, মেটালিক বল, এবং মেটালিক বলটা নিরেট। কেমন? নিরেট, সলিড। আর একটা সেম টাইপের মেটালিক বল নিয়েছি, সেম মেটেরিয়ালের নিয়েছি, কিন্তু এটা হচ্ছে ফাঁপা। ফাঁপা মানে হলো, ঠিক আছে? এরকম। তাহলে একটা সলিড নিয়েছি আর একটা হলো নিয়েছি। এবার দুটোকেই চার্জ দিলাম। এটাকে দিলাম ধর 10 কুলম্ব, প্লাস 10 কুলম্ব, এটাকেও দিলাম প্লাস 10 কুলম্ব। দেখ, এটা হলো যদি হয়, মানে ফাঁপা যদি হয়, তার মানে এর ভেতরটা ফাঁকা আছে, কিছু নেই। যেমন ফুটবল, ভেতরটা ফাঁপা, কিছু নেই। আর এটা লোহার বল, ভেতরে মেটেরিয়াল আছে। তার মানে আমি যখন প্লাস 10 কুলম্ব চার্জ দেবো, সেই চার্জগুলো কি হবে, এর মধ্যে সব জায়গায় ছড়িয়ে যাবে। মেটেরিয়াল যেখানে থাকবে সেখানেই চার্জ থাকবে, তাই না? মেটেরিয়াল যেখানে থাকবে চার্জ সেখানে সেখানে থাকবে। বুঝতে পারলি? সারফেসেও থাকবে, সারফেসেও আসবে। আর এখানে যখন আমি প্লাস 10 কুলম্ব দিলাম, ভেতরে ঢুকতে পারবে? হাওয়াতে চার্জ থাকবে? থাকবে না। চার্জ কোথায় থাকবে? এর সারফেসগুলোতে থাকবে। ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে কোথায় থাকবে? সারফেসে 10 কুলম্ব চার্জটা কি হবে, ছড়িয়ে যাবে। মাথায় ঢুকলো আমি কি বলতে চাইছি? এবার শোন, স্থির তড়িৎ বিজ্ঞানে একটা সলিড মেটালিক বল আর একটা হলো মেটালিক বল, দুজনের ভূমিকা একই। কোন সেন্সে দুজনের ভূমিকা একই? আমরা স্থির তড়িৎ বিজ্ঞানে কখনো সলিড বস্তু ব্যবহারই করি না, সবসময় ফাঁপা বস্তুই ব্যবহার করি। তার রিজনটা হচ্ছে, যখন আমি এখানে সলিড বস্তুটাকে ইমাজিন করেছি, এর মধ্যে পজিটিভ চার্জগুলোকে দেখিয়েছি, আসলে পজিটিভ চার্জগুলো এইভাবে থাকতে পারেই না। এই পজিটিভ এই পজিটিভকে কাছে চাইবে, কি করবে? ঠেলবে। এই একে চাইবে, ঠেলবে। ব্যাস, এদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, সবাই সবাইকে ঠেলাঠেলি করছে। ঠেলে ঠেলে কোথায় নিয়ে যাবে? লাস্ট বাড়ির বাইরে, মানে সারফেসে। এর বাইরে তো আর তাড়াতে পারবে না। তাই এদেরকে ঠেলে ঠুলে কোথায় নিয়ে যাবে? একদম শেষমেশ বাড়ির বাইরে, মানে সারফেসে নিয়ে চলে আসবে। এখানে কেউ থাকবেই না, যারা থাকবে সারফেসে। এখানেও এখানেও ঠেলাঠেলি করছে, কিন্তু সারফেস ছেড়ে আর যেতে পারছে না। মাথায় ঢুকলো? তার মানে দেখ, একটা সলিড হোক বা ফাঁপা হোক, দুজনের ক্ষেত্রে কিন্তু সারফেসেই চার্জ থাকবে। ক্লিয়ার? মনে থাকবে, দুজনের ক্ষেত্রে চার্জ কোথায় থাকবে? পৃষ্ঠে, সারফেসে থাকবে। তাহলে আমরা কি এই সলিড স্ফিয়ারটার ভেতরে কি চার্জ কোনোভাবে আনতে পারি না? আনতে পারি, একটা উপায় আনতে পারি। যা যা শিখে নিয়েছিস তার উপর বেস করে তুই নিয়ে আসতে পারিস। কিভাবে? তুই ধর চার্জ যে এই সলিড স্ফিয়ারটার ভেতরে চার্জ আনবি, তো সলিড স্ফিয়ারটাকে ভেতর থেকে কিছুটা অংশ কেটে বের করে নে। একটু বড় করে কেটে নি বোঝানোর সুবিধার্থে। ভেতর থেকে কিছুটা অংশ কেটে ফাঁপা করে দে। কেটে দিলাম। এগুলো হচ্ছে মেটালিক, মানে মেটাল আছে এগুলোতে, ঠিক আছে? এগুলোতে মেটাল আছে। এবার তুই কি করবি? এর 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 ভেতরে কোনোভাবে একটা বস্তুকে ঢুকিয়ে দে, যেই বস্তুটা চার্জ আছে, নেগেটিভ বা পজিটিভ কিছু একটা চার্জ আছে, কোনোভাবে ওর মধ্যে একটা বস্তুকে তুই ঢুকিয়ে দে। এই বস্তুটা চার্জ আছে। এই বস্তুটা কি করবে বলতো?
এই বস্তুটা যখনই আশেপাশে কোনো মেটালকে পাবে, বস্তু পাবে, তার উপরে আবেশ ঘটাবে না? আবেশ ঘটাবে তো। তাহলে আশেপাশে এই বস্তুটাকে পেয়েছে, তার মধ্যে আবেশ ঘটাবে। আবেশ ঘটাবে মানে কাছের প্রান্তে কি করবে? পজিটিভ। এগুলো তার কাছের প্রান্ত, বিপরীত আধান আবিষ্ট করছে। আর দূরের প্রান্তে মানে বাইরের দিকে কি করবে? নেগেটিভ। ঠিক আছে, এরকম নেগেটিভ নেগেটিভ করবে। এবার তুই বাইরের পৃষ্ঠটাকে করে দে গ্রাউন্ডেড, তাহলে বাইরের আধানগুলো গ্রাউন্ডে চলে যাবে। এটা গ্রাউন্ডেড সাইন, এরকম ভাবে ছোট ছোট দাগ দিয়ে দিবি, গ্রাউন্ডেড সাইন। তাহলে বাইরের আধানগুলো গ্রাউন্ডে চলে গেল, বাইরে আর কেউ নেই, তাই তো? কিন্তু ভেতরের আধানটা যেতে পারেনি, ভেতরে প্লাস আধান আছেই। তো এইরকম ভাবে আমরা একটা সলিড স্পেয়ারের ভেতরে আধান নিয়ে আনতে পারি। এরকম স্পেশাল কন্ডিশন ছাড়া কিন্তু ভেতরে আধান কোনোভাবে থাকতে পারে না। বোঝা গেল? আপত্তি আছে এত দূর পর্যন্ত? কিছু নেই, কোনো ম্যাথমেটিক্যাল কিছু শেখাইনি, শুধুমাত্র আধানের কোয়ান্টায়ন শিখেছি। যখন কোনো একটা সারফেসের উপরে আধান থাকবে, যেমন ধর এখানে সারফেসের উপর আধান ছড়িয়ে গেছে, বলতো এই সারফেসটাতে আধানগুলো সমহারে ছড়িয়ে থাকবে নাকি বিষম হারে? বুঝতে পারলি না কথা? এই সারফেসটাতে আধানগুলো যে এসছে, এই আধানগুলো সমান হারে ছড়িয়ে আসে, মানে এখান থেকে যদি কিছুটা জায়গায় আধান তুলি, যা পাবো এখান থেকে তুলতে গেলেও কি তাই পাবো, এখান থেকে তুলতে গেলেও কি তাই পাবো, নাকি আলাদা আলাদা পাবো? যদি আমি একক ক্ষেত্রফল করে ইমাজিন করি, একই পাবো। তার কারণ চার্জগুলো তো সবাই সবাইকে রিপেল করবে, রিপেল করে যতটা সম্ভব দূরে দূরে ঠেলার চেষ্টা করবে। এবার এমন নয় যে কেউ বেশি ঠেলতে পারে কেউ কম ঠেলতে পারে, সবাই তো ইলেকট্রনই, তাহলে সবার ঠেলার ক্ষমতা একই। তাহলে সবাই সবাইকে যদি একই পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে একই একই ডিস্টেন্সেই থাকবে সবাই। তার মানে কিন্তু সমহারে ছড়িয়ে যাচ্ছে, সারফেসের উপরে আধানগুলো সমান হারে ছড়িয়ে থাকছে। এবার এটাকে মেজার করার জন্য আমরা ব্যবহার করি তলমাত্রিক ঘনত্ব। কি ব্যবহার করি? তলমাত্রিক ঘনত্ব। কার ঘনত্ব? আধানের। তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি কিভাবে মেজার করবো? ডেনসিটি কি করে মেজার করিস? টোটাল বাই একক আয়তনে বললে আয়তন দিয়ে ডিভাইড, একক ভর বললে ভর দিয়ে ডিভাইড। ঠিক আছে, তো আমরা এখানে বের করছি তলমাত্রিক সারফেস, তাহলে নিচে সারফেস দিয়ে ডিভাইড করে দেবো। টোটাল আধান কত ছিল? কিউ। আর সারফেসটা কত? এরিয়াটা কত? এ। এটাকেই বলবো আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব, সিগমা। আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে কি? টোটাল চার্জ বাই এরিয়া। টোটাল চার্জ বাই এরিয়া। ধর এখানে 10 কুলম্ব চার্জ দিয়েছিলাম, আর এর রেডিয়াস হচ্ছে ধরে নে 5 মিটার। তাহলে এই জায়গাটায় বসাতে গেলে কি হবে? কিউ মানে হচ্ছে 10 কুলম্ব, আর এরিয়া কত বসাবো বলতো? 4 পাই আর স্কোয়ার। ভুল করবি না একদম, 4 পাই আর স্কোয়ার। ব্যাস, এটা ক্যালকুলেশন করলে আধানের তলমাত্রিক ঘনত্ব হয়ে গেল। মানে এরকম ভাবে সিম্পল ফর্মুলা এটাও তুই লিখে রাখতে পারিস, কিউ বাই 4 পাই আর স্কোয়ার, যেহেতু মোস্ট অফ দ্য কেস আমরা গোলকই ব্যবহার করব, আদারওয়াইজ এরিয়া। ঠিক আছে রে, কোনো আপত্তি নেই তো? খেয়াল কর, আর এর মান যদি বেড়ে যায়, সিগমার মান কমে যাবে না? আর এর মান যদি বেড়ে যায়, সিগমার মান কি হবে? কমে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। ধর আমি একটা বস্তু এরকম ভাবে দেখলাম, মাকু আকৃতির অনেকটা, ঠিক আছে, এর উপরে আমি আধান ছড়িয়ে দিলাম। বলতে পারবি কোন জায়গায় আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে? এ পয়েন্টে, বি পয়েন্টে, নাকি সি পয়েন্টে? আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি হবে? সি পয়েন্টে। সি পয়েন্টে। তার কারণ এখানকার যে কার্ভেচারটা দেখতে পাচ্ছিস, এই কার্ভেচারটা রেডিয়াস ছোট, আর এই কার্ভেচারটা দেখ বড় রেডিয়াস। তুই এখনই দেখলি রেডিয়াস বাড়লে তলমাত্রিক ঘনত্ব কমে যায়, তাহলে এখানে তলমাত্রিক ঘনত্ব কম হবে সব থেকে, আর এখানে তলমাত্রিক ঘনত্ব সব থেকে বেশি হবে। মানে যে অংশ যত বেশি ছুচালো হবে, সেইখানে আধানের তলমাত্রিক ঘনত্ব তত বেশি হবে। ছুচালো হচ্ছে মানে তো এরিয়া কম, মানে তলমাত্রিক ঘনত্ব বেশি। মাথায় ঢুকলো? মনে থাকবে? কারো কারো বাড়ির ছাদে দেখবি এরকম চিরুনির মতো লোহা রড দিয়ে কিছু একটা তৈরি করা থাকে, বাঁশ দিয়ে ঝুলিয়ে দেয়। মানে আগে এরকম থাকতো, এখন তো শিব ঠাকুরের মন্দির করে দেয়। শিব ঠাকুরের মন্দির করার ফলে সুবিধা কি হয়? শিবের ত্রিশূলটা উপরে থাকে এরকম ভাবে, ত্রিশূলটা এরকম ভাবে ত্রিশূল থাকে দেখবি। বা যে সমস্ত বিল্ডিং গুলো বড় বড়, তোদের বাড়িতে থাকবে না, তোরা তো গরিব মানুষ, তোদের কি বড় বড় বিল্ডিং আছে নাকি? যাদের বিল্ডিং আছে আমি তাদের কথা বলছি, হ্যাঁ, যাদের ধর 3 তলা বাড়ি, 5 তলা বাড়ি বা তার থেকে উপরে,
মালদাতে দেখতে পাবি, শহরগুলোতে। তো ওই সমস্ত জায়গাতে বিল্ডিং গুলোর উপরে দেখবি এরকম ত্রিশূলের মতো কিছু থাকবেই। যদি ত্রিশূল মন্দির নাও থাকে, তো এরকম কিছু থাকবে, এরকম মানে সূক্ষ্ম সূক্ষ্ম মুখের মতো কিছু রড লাগিয়ে উপরে রেখে দিবে, মানে বাড়ির ছাদ থেকেও কিছুটা উপরে। এদেরকে বলা হয় সূচি মুখ। কি বলা হয় এদেরকে? সূচি মুখ। নাম শুনেই বুঝতে পারছি সূচের মতো, তাই সূচি মুখ। ঠিক আছে, এদেরকে বলা হয় সূচি মুখ। গ্রামে গঞ্জের মানুষ বেশি চালাক, ওরা একসাথে মন্দিরেরও কাজ করায় আবার সূচি মুখেরও কাজ করায়। এর দরকার আছে, মানে এর এর ভূমিকা আছে। হুম, এটা ভেবেই করে বেশিরভাগ ক্ষেত্রে। অনেকেই জানে না, মিস্ত্রিরা করে দেয় তাই। তা না হলে ত্রিশূল তো ওখানে প্লাস্টিকেরও লাগাতে পারতো। পারতো কি না? মুকেশ আম্বানি এত টাকা আছে, ও চাইলে ওখানে সোনার ত্রিশূল লাগিয়ে রাখতে পারতো। লাগায় না, মেটালিকই লাগায়। যার কন্ডাক্টিভিটি বেশি তাকেই লাগানো হয়। কেন লাগানো হয় সেই বিষয়টা বলি শোন। সূচি মুখ, সূচি মুখ মানে, দেখ, তোদেরকে পড়াচ্ছি, পড়তে পড়তে যেহেতু শিব ঠাকুরের কথাটা চলে এসেছে, ওই জন্য আমার মা মন দিয়ে শুনছে বাইরে থেকে। ঠাকুরের ব্যাপার না আসলে শুনতো না। যাই হোক, তোরা শোন। এই যে সূচি মুখটা আমি এঁকেছি না, এই সূচি মুখটার তীক্ষ্ণ প্রান্ত, তাই তো? তীক্ষ্ণ প্রান্ত মানে রেডিয়াস খুবই কম। তার মানে ওখানে আধানের তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি। তো কোনোভাবে যদি এগুলোতে আধান জমা হয়ে যায়, প্রচুর পরিমাণে এখানে আধান আছে, প্লাস আধান। আমি প্লাস দিয়ে বোঝাচ্ছি, নেগেটিভও হতে পারে। প্রচুর পরিমাণে এখানে প্লাস আধান আছে। ঠিক আছে, যখন এখানে প্রচুর পরিমাণে আধান তৈরি হয়ে যাবে, আশেপাশে যে বায়ুর কণা আছে, ধূলির কণা আছে, জলীয় বাষ্প আছে, আছে তো, এই আধানগুলো কি করবে? ওদের উপরে আবেশ ঘটাবে, তাই না? আবেশ ঘটিয়ে কি করবে? এইখানে নেগেটিভ, ধর কিছু কিছু ধূলিকণার নেগেটিভ চার্জ হয়ে গেল। ধর একটা বড় মেঘের কোনায় আছে, মেঘই ইমাজিন করে না, মেঘের মধ্যে জলকণা ধূলিকণা সব মিশে আছে। তাহলে বড় সড়ো একটা মেঘ, এই সমস্ত জায়গাতে কি করলো? নেগেটিভ চার্জ আবেশ করে দিল। আর এগুলোতে কি করলো? পজিটিভ চার্জকে আবেশ করলো। যখন নেগেটিভ আর পজিটিভ কাছাকাছি আসবে, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন চলে আসবে, ফলে ওকে কাছে টানবে। কাছে টানার ফলে কি হবে? এই মেঘটা ধর এর উপরে ওভারল্যাপ করে গেল, ধর এর গায়ের উপরে ঘুরবে। মেঘ তো আর পাথর না যে ভেঙে ছেড়ে চলে যাবে, হাওয়া বাতাসের মতো দেখতে। তো মেঘ ধরে এর আশেপাশে চলে আসলো, তাহলে এখানকার যে নেগেটিভ চার্জগুলো আছে, সেই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জগুলো একে অপরকে রিকম্বিনেশন করে দিল, প্লাস মাইনাস জিরো হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে জিরো করে দেওয়ার পর বাকি যে পজিটিভ চার্জগুলো এখানে থাকবে, সেই পজিটিভ চার্জগুলো কি হবে? মেঘের মধ্যে ছড়িয়ে যাবে, কারণ ওগুলো তো জিরো করে দিয়েছে, ওগুলোকে নিউট্রাল করে দিয়েছে। বাকি যে সমস্ত পজিটিভ চার্জ আছে সেগুলো এর মধ্যে ছড়িয়ে গেল। এখন সিচুয়েশনটা কি হলো? সূচিমুখেও পজিটিভ চার্জ, আর এদের মধ্যেও, মেঘের মধ্যেও পজিটিভ চার্জ। পছন্দ করবে? ঠেলে দিবে, ওদেরকে দূরে ঠেলে দিবে। ফলে মেঘটা আর এখানে থাকবে না, মেঘটা এর কাছ থেকে সবসময় দূরে থাকবে। মেঘ যদি এর কাছ থেকে দূরে থাকে, কোনো সময় যদি বজ্রপাত হয়েও যায়, এর বিল্ডিং আর পড়বে না, পাশের বাড়ির বিল্ডিং এ যাবে, কারণ ওর বিল্ডিং থেকে তো তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারলি? এই কারণে সূচিমুখগুলো কোনো রাখা হয়, যাতে বজ্রপাত থেকে বাঁচা যায়। ক্লিয়ার? কোনো কোনো সময় কারো কারো বাড়িতে তোরা দেখে দেখবি বজ্রপাত হয়ে থাকে। হ্যাঁ, তিনতলা বাড়ি বা চারতলা বাড়ি আছে, বজ্রপাত হয়ে থাকে। খেয়াল করে দেখবি ওই বজ্রপাত সবসময় দেওয়ালগুলোর কোণাতেই হয়ে থাকে। কোণাগুলো সূক্ষ্ম, আধান বেশি পরিমাণে জমা হয় ওখানে, ওগুলোকেই অ্যাটাক করে, যাদের বাড়িতে সূচিমুখ থাকে না। বোঝাতে পারলাম কিনা বল? তো সূচিমুখ এইভাবে কি করে? মেঘগুলোকে এখানে আসতেই দেয় না, দূরে ঠেলে দেয়। এবার কোনো কারণবশত কোনো একটা বাড়ির, বড় সড়ো বিল্ডিং আছে মনে কর, কয়েকটা বিল্ডিং দেখিয়ে দিই, এটা বাড়ি, হ্যাঁ। বাড়িতে কি করা হয়? এরকম বাড়ির ছাদের উপরে এরকম কিছু সূচিমুখ রাখা হয়, আর মোটা মেটালিক তার, কারণ তামা ব্যবহার করে, কারণ তামার পরিবাহিতাটা বেশি, সহজে এই তামাকে কি করে? দেওয়ালের ভেতর দিয়ে নিয়ে গিয়ে গ্রাউন্ডেড করে দেওয়া হয়, একদম মাটির ভিতরে যতটা পারে ঢুকে দেয়। ঠিক আছে, কোনো কারণে কোনো একটা মেঘ, এখানে একটা মেঘ আছে, এর মধ্যে দিয়ে অতি বেগুনি রশ্মি যাচ্ছিল, সূর্য থেকে বিভিন্ন ক্ষতিকারক রশ্মি আসছিল। এগুলো আসার ফলে কি হয়েছে? চার্জ হয়ে গেছে, ধরে নে। কি হয়ে গেছে? চার্জ হয়ে গেছে। ছোটবেলায় কি পড়েছিলি? মেঘে মেঘে ঘর্ষণ লেগে চার্জ তৈরি হয়। চার্জ তো পড়িসনি, বলেছিলি মেঘে মেঘে ঘর্ষণ লাগে। মেঘে মেঘে কোনোদিন ঘর্ষণ হয় না। মেঘ পাথর না যে ঘষাঘষি করবে ওখানে। মেঘ হচ্ছে হাওয়া বাতাসের মতো, তুই মেঘের মধ্যে দিয়ে চলে যেতে পারবি। এরোপ্লেন যায় না মেঘের মধ্যে দিয়ে, কোনো কঠিন বস্তু নয় ওটা, তাহলে ঘষাঘষি হবে কেমন করে? তো মেঘ চার্জ হয় কি করে? মেঘের মধ্যে যে অণু পরমাণুগুলো আছে, বায়ুর কণা আছে, জলীয় বাষ্প আছে, ওদের ক্ষেত্রে কি হয়? বিভিন্ন মহাজাগতিক রশ্মি আছে, অনেক বেশি শক্তি রশ্মিগুলোর। ওরা কি করে? এদেরকে আয়নিত করে দেয়, চার্জ করে দেয়। ঠিক আছে, যখন চার্জ হয়ে যাবে, ধরে না কোনো কারণে এই মেঘটার নেগেটিভ চার্জ হয়ে গেছে, দিয়ে হাওয়া বাতাসের সাথে ঝড় উঠেছে, ঝড় উঠতে 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 এর বাড়ির পাশে চলে এসছে, এখানে নেগেটিভ চার্জ চলে এসছে। সূচিমুখ এবার ওর রূপ দেখাতে শুরু করবে। বিল্ডিংটা তো আমি 50 তলা 60 তলা বিল্ডিং এর কথা বলছি, বিশাল বড় বিল্ডিং, মেঘ ভেদ করে চলে গেছে।
মানে আমাদের এখানকার না। ঠিক আছে, যাই হোক। তো মেঘটা ধর কোনো কারণে এখানে চলে এসেছে, ঠিক আছে। কি হবে দেখ, মেঘে যখন বজ্রপাত হয়, বজ্রপাত হওয়ার জন্য ও সবসময় তো ছোট রাস্তা খোঁজার চেষ্টা করবে। এই কারণে তো নারকেল গাছে বেশি পড়ে, তাই না? যেগুলো কাছাকাছি থাকবে, কম রাস্তা দিয়ে যেন চলে যেতে পারে। তো এই বিল্ডিংটা নারকেল গাছের থেকে উপরে আছে, নারকেল গাছ আছে এখানে এতটুকু, তার থেকে উপরে বিল্ডিং আছে। কত বড় লোক ভাব একবার। তো এবার যদি এখানে চলে আসে, কি করবে, সূচিমুখ রূপ দেখাবে কিভাবে? যখন এই নেগেটিভ চার্জগুলো সূচিমুখের কাছে আসবে, সূচিমুখের কাছের প্রান্তে কি করবে রে, বিপরীত আধান আবিষ্ট করবে, তাই তো? এখানে কি করবে, বিপরীত আধান আবিষ্ট করবে। আর এর দূরতম প্রান্ত কোথায় করে রেখেছিস? গ্রাউন্ডে। এখানে করবে সম প্রকৃতির আধান। বুঝতে পারলি? মাথায় ঢুকলো? এটা একটা বড় সড়ো একটা তামার বস্তু, তামার তার। এর কাছের প্রান্তে বিপরীত আধান আর বিপরীত দূরবর্তী প্রান্তে সম প্রকৃতি। এটা তো গ্রাউন্ডেড আছে, তো এটা গ্রাউন্ডে চলে যাবে, এটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। পড়ে থাকলো কি এখানে পজিটিভ। এবার এমনিতেই সূচি মুখ তীক্ষ্ণাগ্র প্রান্ত, তার মানে তলমাত্রিক ঘনত্ব অনেক বেশি, ফলে এদের মধ্যে অ্যাট্রাকশন প্রচুর হবে, মেঘগুলোকে কাছে টেনে নেবে। যেই মেঘগুলোকে কাছে টেনে নেবে এদের মধ্যে নিউট্রালিটি হয়ে যাবে। নিউট্রালিটি হয়ে যাবে বলতে পজিটিভ আর নেগেটিভ জিরো হয়ে যাবে। তাহলে এর মধ্যে যদি আর চার্জই না থাকে, বজ্রপাত করবে কেমন করে? বজ্রপাত কি জন্য হচ্ছে? চার্জের ডিফারেন্সের জন্য বজ্রপাত হচ্ছিল। এর মধ্যে আর চার্জই নেই, তাহলে বজ্রপাত হবে না। বুঝতে পারলি? এইরকম ভাবে একটা সূচিমুখ বা তীক্ষ্ণাগ্র যে প্রান্তগুলো, এগুলো বজ্রপাত থেকে আমাদেরকে রক্ষা করে। এগুলোর নাম হচ্ছে বজ্রবহ। কি বলা হয়? বজ্রবহ। ক্লিয়ার? এরপরে যাদের যাদের বাড়িতে দেখতে পাবি ভালো করে দাঁড়িয়ে দেখবি। কারো বাড়িতে যদি মন্দির থাকে দেখবি ওর মন্দিরের উপরে ত্রিশূল আছেই। রাখেনি বোধহয় তাহলে হয়তো। বাড়ি কত বড়? ও তোদের বাড়ি, ওটা তো দেখেছি তো। দেখবি বাড়ির কোনো একদিকে হয়তো রেখেছে, বা নাও রাখতে পারে, কারণ এরকম ছোটখাটো জায়গাতে হয় না সাধারণত। বুঝতে পারলি? একটু উঁচু করতে গেলে এই বজ্রবাহু ছাড়া উপায় হয় না। যারা বড় বড় বিল্ডিং গুলো দেয়, ওদের বজ্রবাহু দিতেই হবে, ম্যান্ডেটরি। না দিলেই বিল্ডিং এর উপরে বজ্রপাত হবে সবসময়। ঠিক আছে? বজ্রপাত কেন হবে? বজ্রপাত হওয়ার কারণটা কি? বজ্রপাত হয় হচ্ছে ডিসচার্জের কারণে। কিসের জন্য? ডিসচার্জ। ডিসচার্জ জিনিসটা আবার কি? এর মধ্যে নেগেটিভ চার্জ আছে। ধর আশেপাশে কিছু নেই, এটা হলো পৃথিবী। তো এই কি করবে, পৃথিবীর উপরে আবেশ ঘটিয়ে দেবে। বুঝতে পারলি? পৃথিবীর উপরে আবেশ ঘটিয়ে দেবে যদি আশেপাশে কাউকে না পাই। যখন পৃথিবীর মধ্যে আবেশ ঘটিয়ে দিবে, এদের মধ্যে দেখ ভোল্টেজের একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। কোথায় নেগেটিভ পটেনশিয়াল, পজিটিভ পটেনশিয়াল, অনেক একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে না? তো এই হাই ভোল্টেজের কারণে কি হয়, ডিসচার্জ হয়ে যায়, মানে আধানগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই ডিসচার্জটাকেই আমরা কি দেখতে পাই, এরকম বজ্রপাতের আকারে দেখতে পাই। ক্লিয়ার হলো? বুঝে গেছিস? বজ্রপাত থেকে বাঁচতে গেলে বাড়ির উপরে কি করতে হবে? সূচিমুখ। তার আগে বাড়ি দেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে হবে, তাই না? সূচিমুখ যদি লাগাতে হয় তার জন্য বাড়ি দিতে হবে। আর বাড়ি দেওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, না তো চাকরি পাবি না, বাড়িও দিতে পারি না, সূচিমুখের কনসেপ্ট পড়ে লাভও হবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ করা যায়, আর্টিফিশিয়াল করানো যায় এরকম। হ্যাঁ একদমই, আর্টিফিশিয়াল বৃষ্টি এইভাবে করানো হয়। শোন এবার, এবার শোন, বজ্রবাহ থেকে বা বজ্রপাত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, ধর তুই মাঠের মধ্যে আছিস, হুম, ফাঁকা, কেউ বাড়ি ঘর কিচ্ছু নাই, তুই একাই আছিস, আর বিশাল ঝড় বৃষ্টি চলে এসেছে, একদম মানে কালো হয়ে গেছে, তুই দেখতেও পাচ্ছিস না, বজ্রপাত হচ্ছে। তাহলে বজ্রপাত থেকে বাঁচার জন্য তুই কি করবি? শিখে গেছিস যে আমাদেরকে কি করতে হয়, শুয়ে যেতে হয় মাটিতে। কেন? শুয়ে যাবি না, দাঁড়িয়ে থাকলে তোকে বজ্রপাত তোর উপরে গায়ে পড়বে না, শুয়ে গেলে তোর উপর দয়া করবে কেন? কিছু তো কারণ আছে। কিছুটা কাছাকাছি। তুই যদি দাঁড়িয়ে থাকিস, ধর এটা তুই, হ্যাঁ, তুই বলতে অঙ্কিতকেই আঁকি। যাই হোক, এটা অঙ্কিত। সবই আঁকতে হবে? ছোটবেলায় এটা, এটা ছোটবেলায়, ছোটবেলায় জামা প্যান্ট পরে না কেউ। যাই হোক, এটা হচ্ছে অঙ্কিত, কিন্তু নাভি দেখা যাবে না তো। আচ্ছা, এটা অঙ্কিত, হ্যাঁ। এবার দেখ, বজ্রপাত যদি হতে চাই, শুনবি, বজ্রপাত যদি হতে চাই, ও কি করবে, যে রাস্তাটা মিনিমাম পাবে সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এখান থেকে এখানে অ্যাটাক করা বেশি সুবিধা, নাকি এখান থেকে এখানে অ্যাটাক করা বেশি সুবিধা? এখানে। ফলে একে অ্যাটাক করবে। এই জন্য কি করবে, এখানে শুয়ে যাবে এরকম ভাবে। এরকম ভাবে পেটেই পড়বে। আশেপাশে বস্তু আছে আরো। তো মোটামুটি রিস্কটা কিন্তু কমে গেল।
তাই না? এই যে মিনিমাম পাথ হওয়ার বিষয়টা ছিল, এটা কিন্তু কমে গেল। এবার কোনো কারণে ধর মাঠের মধ্যে আছিস, খোলা মাঠে, খোলা মাঠে তুই শুয়ে গেলেও মাঠ আর তুই প্রায় একই লেভেলেই আছিস, ঠিক আছে, একটু হলেও তো তোর ভুঁড়িটাই উঁচু থাকবে, তো অ্যাটাক তো তোকেই করবে। তখন কি করা হয় বলতো? যদি কোনো ধাতব আচ্ছাদনযুক্ত কোনো বস্তু দেখতে পাস, যেমন ট্যাক্সি, গাড়ি, বাস, যাই পাবি না কেন, ট্যাক্সি, গাড়ি বা যে কোনো কিছু, এটা কিন্তু পুরোটাই কিন্তু ধাতু দিয়ে নির্মিত, ঠিক আছে? তো তোকে কি করতে হবে, এর মধ্যে ঢুকতে হবে। তুই যদি বলিস না পাশে একটা গাছ ছিল, গাছ তো ব্যাড কন্ডাক্টর আমরা পড়েছি, তো গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে যাই, এরকম তো দাঁড়িয়ে গেলি, তোর মরার চান্স বেশি। গাছের পাশে গেলেই তোর মরে যাওয়ার চান্সটা বেশি। তুই যদি ট্যাক্সির মধ্যে ঢুকিস তোর বেঁচে যাওয়ার চান্সটা বেশি। রিজন কি? রিজন হচ্ছে গাছটা বেশি উঁচু, এর ফলে কি হবে, গাছকে অ্যাটাক করবে। এবার গাছকে অ্যাটাক করবে বলে কি তুই বেঁচে গেলি? এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, এর আশেপাশে প্রচুর ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, ওই ইলেকট্রিক ফিল্ডেই তুই শেষ। বুঝতে পারলি? হাই ভোল্টেজ ক্রিয়েট হয়। এই কারণে এই জায়গাটাতে তোর মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তোকে যদি বাঁচতে হয় ট্যাক্সির মধ্যে ঢুকতে হবে। এতে সুবিধা কি হবে? শোন, কোনো কারণে মেঘ, মেঘ থেকে বজ্রপাত গাড়ির উপরে পড়লো, গাড়িটা কি দিয়ে তৈরি? মেটাল বা ধাতু দিয়ে তৈরি। তাহলে যে চার্জগুলো থাকবে সেই চার্জগুলো কোথায় থাকবে? এই মেটালের সারফেসে থাকবে। কারণ চার্জগুলো কি করে রে, একে অপরকে রিপেল করে, তাই না? একটু আগেই বললি একটা সলিড বস্তু তার ভেতরে চার্জ থাকতে পারবে? থাকবে না। তাহলে এর ভেতরে কিন্তু চার্জই আসবে না, যা চার্জ থাকবে কোথায় থাকবে? বাইরে থাকবে। বোঝা গেল? ফলে তুই আছিস ভেতরে সোফার উপরে বসে আছিস আরামে, তোর গায়ে চার্জই আসছে না, তুই বেঁচে গেলি। এই কিভাবে কাজ করছে? এই তড়িৎ পর্দার মতো কাজ করছে। এটাকেই আমরা বলে থাকি তড়িৎ পর্দা। বোঝা গেল? এবার ধর তুই গাড়ির মধ্যেও ঢুকে আছিস আর এভাবে হাত বের করে ধর উপরে ছাদটাকে টাচ করে আছিস, ওরকম পণ্ডিতি করলে তো আর কিছু করার নাই, কাজের কাজ কিছুই হলো না। বুঝতে পারলি কিনা বল? বুঝে গেছিস নিশ্চয়ই। তো এইরকম ভাবে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর যে কনসেপ্ট গুলো আছে রিয়েল লাইফে আমরা ইউজ করি, এগুলো বেসিক বেসিক কিছু জিনিস বললাম, তোর ক্ষতি করবে না, তোর ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। আর তুই যদি এখন ভাবিস তা ভেতরে, তাহলে তো তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়ে যাবে। পরের চ্যাপ্টারেই পড়বি যে ভেতরে তড়িৎ ক্ষেত্র উৎপন্নই হবে না, ঠিক আছে? যদি কোনো সলিড সিলিন্ডার থাকে বা ফাঁপা সিলিন্ডার থাকে, তার ভেতরে তড়িৎ ক্ষেত্র উৎপন্নই হয় না। তো এটা আমরা পরের চ্যাপ্টারে দেখবো। আপাতত বুঝতে পারলি যে বজ্রপাত থেকে বাঁচতে গেলে কোথায় যেতে হবে? ধাতব বা আচ্ছাদনযুক্ত কোনো বস্তুর মধ্যে ঢুকে যেতে হবে, তাহলে তুই বেঁচে যাবি। বজ্রনাদ বলে একটা শব্দ হয়, বজ্রনাদ, নাম শুনেছিস আগে? শোনা শোনা লাগছে, কি জিনিস বল দেখি। বজ্রপাতের শব্দটা, বজ্রপাতের যে শব্দটা, সেটাকে বলা হয় বজ্রনাদ, ঠিক আছে? অনেকে বজ্রপাতের শব্দ শোনার পরই, মানে বজ্রনাদ শোনার পরই কানে হাতটা দিয়ে একদম চেপে বসে যায়, যেন মনে হচ্ছে ওকে বাঁচতেই হবে, ওই কানে হাত না দিয়ে বসলে বোধহয় বাঁচতো না, ওইরকম ভাবে বাঁচতে হবে ওকে, তাই না? এরকম ভাবে করে। আসল ব্যাপারটা হচ্ছে, যদি কেউ বজ্রপাতের শব্দ শুনে নেয়, তো তুই আনন্দে থাক, তুই বেঁচে গেছিস। বজ্রপাতের শব্দ শুনতে পেয়েছিস মানে তুই বেঁচে গেছিস। মেঘ থেকে লাইটটা সবার আগে চলে আসে, লাইটের স্পিড বেশি, শব্দ অনেক পরে আসে, তাই না? তো তুই যতগুলো শব্দ শুনছিস তার আগে কোথাও পড়ে গেছে ওই। আর যদি তোর উপরেই পড়তো, তাহলে তুই মরে যেতি, তোর পরে শব্দটা আসতো, ওখানে মানে মারা যাওয়ার পর শব্দটা আসতো, তোর আত্মা হয়তো শুনতে পেতো ওটা। তাহলে এরপর থেকে যদি বজ্রপাতের শব্দ শুনতে পাস, ভয় পাওয়ার কিছু নেই, বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবি, অন্য কোথাও পড়ে গেছে, তোর গায়ে পড়ে, তুই শুনতে পেয়েছিস মানে বেঁচে গেছিস। বুঝতে পারলি? এইটুকুই ছিল তোদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই বিষয়গুলো জানতে হবে। কোন কোন জায়গায় ফোকাস করবি শুনে নে। আধানের কোয়ান্টায়ন, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব বেশি, যদি আসে এখানে। আধানের কোয়ান্টায়ন থেকে আসবে। তলমাত্রিক ঘনত্ব, ম্যাথমেটিক্যাল জায়গায় এখান থেকে আসবে। আর আসতে পারে এই সূচিমুখের ক্রিয়া। যেহেতু শর্ট কোশ্চেন, এত বড় বড় কিছু তো তোদেরকে লিখতে দিবে না, ব্যাখ্যা করতে দিবে না, কোনো গল্প বলে দিল সেখান থেকে শর্ট কোশ্চেন করে দিল। বুঝতে পারলি? এরকম জিনিসগুলো দিতে পারে। আর একটা প্রথম দিকের ছিল ওই পশম কাজ কাগজ, তড়িৎ, স্থির তড়িৎ শ্রেণী। এই কয়েকটা জিনিস ভালো করে পড়বি, বাকিগুলো গল্পের মতো করে পড়বি। ওকে, ব্যাস এইটুকুই হচ্ছে তোদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। পরের নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার শুরু করবো। শেষ, ছোট্টখাটো চ্যাপ্টার।